পরশুদিনের ডার্বি, গতকাল পুলিশের লাঠিচার্জ মোহনবাগান সমর্থকদের ওপর এবং আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কতদূর কি জানা গেল সেগুলো নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে যদি চলে আসি, গতকাল অনেকে কমেন্টে লিখেছিলেন, তারা হয়তো না বুঝে লিখেছিলেন যে আমি কেন মোহনবাগান সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করিনি আগের ভিডিওটায়। তাহলে তাদেরকে আমি তখনও জানিয়েছি, আবার জানাচ্ছি, আমি যখন ভিডিওটা শুরু করি তখন জাস্ট খেলাটা শেষ হয়েছে, তখনও লাঠিচার্জ হয়নি। তারপরে প্লেয়াররা ড্রেসিং রুমে গেছে, সমর্থকরা বেরিয়েছে, তারা অবস্থান করেছে, তারপরে ইভেন্টটা ঘটেছে এবং আমি যখন ভিডিও বানাচ্ছি সেই সময় হয়তো লাঠিচার্জ বা এই ঘটনাটা ঘটেছে, অথবা আমার ভিডিও শেষ হয়ে যাওয়ার পর ঘটনাটা ঘটেছে, মানে আমার ভিডিও বানানোর পর। তো স্বাভাবিকভাবেই সেই খবরটা আমার পক্ষে দেওয়াটা সেই মুহূর্তে সম্ভব ছিল না। আর প্রতিবাদ যদি বলেন, এটা বলতে লাগেন একজন মোহনবাগান সমর্থক হয়ে আর 5 জন মোহনবাগান সমর্থক আমার ভাইদের বোনেদের ওপর যদি লাঠিচার্জ হয়, তা সেটাতে তো প্রতিবাদ আমাকে করতেই হবে, এটা আলাদা করে প্রতিবাদ করার জায়গা নেই। এবং সকল মোহনবাগান সমর্থককে আমি এটাই বলতে চাই, ঘটনাটা নতুন নয়, আগেও হয়েছে, বহুবার আমাদের ওপর লাঠি পড়েছে, বিভিন্ন কারণে পড়েছে। শুধু মোহনবাগান সমর্থক বলে নয়, কলকাতা ময়দানের কোনো ক্লাবের, এই বড় 3 ক্লাবের সমর্থকরা যখনই ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, জমায়েত করেছে, গাড়ি আটকানোর চেষ্টা করেছে, তখন পুলিশের লাঠিচার্জ হয়েছে এবং সেটা নিয়ে বছরের পর বছর ধরে প্রচুর প্রতিবাদ হয়েছে, কিন্তু সেই জায়গাটা চেঞ্জ হয়নি। তবে পুলিশ কার নির্দেশে সাধারণ সমর্থকদের ওপর বা আন্দোলনকারী সমর্থকদের ওপর লাঠিচার্জ করলো বিনা প্ররোচনায়? কারণ সমর্থকরা এমন কিছু করেনি, কোনো ভাঙচুর বা কাউকে আঘাত, যেটা হচ্ছিল সেটা স্লোগান হচ্ছিল। তাই যতক্ষণ না পর্যন্ত বোঝা যাচ্ছে যে কার নির্দেশে পুলিশ এটা করলো, এটাও বুঝতে হবে পুলিশ নিজে নিজে হঠাৎ মনে হয়েছে লাঠিচার্জ করেনি, ওপর থেকে একটা নির্দেশ এসছে যে এদেরকে সরানোর জন্য দরকার হলে লাঠিচার্জ করো। এবার সেই নির্দেশটা কে দিয়েছে? প্রশাসন দিয়েছে না এখানে ম্যানেজমেন্টের কোনো ভূমিকা ছিল? যদি আইনত বা অফিসিয়ালি দেখেন, তাহলে ম্যানেজমেন্টের ভূমিকা থাকার কথা নয়, কারণ স্টেডিয়ামের সিকিউরিটি বলুন, পুলিশ প্রোটেকশন বলুন, এইগুলো সমস্ত অ্যারেঞ্জ করবে আইএফএ এবং পুলিশ প্রশাসন সেটাকে মানে ইমপ্লিমেন্ট করবে। তবে এটা আমাদের পশ্চিমবঙ্গ, এখানে অনেক কিছুই হতে পারে। আইনত এটা অফিসিয়ালি বললাম, এবার ভেতরে কি হয়েছে? এখন মোহনবাগান ম্যানেজমেন্টের কেউ বলেছে যে এদেরকে লাঠি মেরে সরিয়ে দাও, নাকি পুলিশ প্রশাসনের কেউ বলেছে না প্রবলেমটা বেড়ে যাচ্ছে, এটাকে বন্ধ করার জন্য লাঠিচার্জ করো, না আইএফএ প্লেয়ারদের সিকিউরিটির জন্য বলেছে লাঠিচার্জ করো, কেউ জানে না। যতক্ষণ না জানা যাচ্ছে বলাটা মুশকিল। তবে যে ঘটনাটা ঘটেছে খুবই নিন্দনীয় ঘটনা। আলাদা করে মানে নিন্দনীয় বললে ঘটনাটাকে ছোট করা হবে। আর সব থেকে খারাপ লেগেছে ওই বাচ্চা মেয়েটার জন্য, বাচ্চা বোন, ওইটুকু বয়সের মোহনবাগান সমর্থকরা এখন মাঠে যায়। একটা সময় এই বয়সীদের খুব কম দেখা যেত। তবে এই ঘটনা ঘটতে থাকলে আগামী দিনের এই বাচ্চাগুলোর বাড়ির বাবা মারা কি অ্যালাউ করবে স্টেডিয়ামে যেতে? আপনি আপনার বাড়ির কম বয়সী সদস্যকে কি অ্যালাউ করবেন মাঠে যেতে? কারণ এই পুলিশ যদি দুমদাম লাঠিচার্জ করে দেয়, কোনো ঠিক ঠিকানা নেই, বাচ্চাকে মারছে কি বড়কে মারছে, মেয়েকে মারছে কি ছেলেকে মারছে। তবে এটা দেখা গেছে নন পলিটিক্যাল ঘটনা, যেখানে পলিটিক্স যুক্ত নয় বা কোনো দলের বড় সড়ো নেতারা এটার সঙ্গে যুক্ত নয়, সেই সব ক্ষেত্রে পুলিশ প্রশাসন একটু বেশি সক্রিয় থাকে। এখানে যদি কোনো নেতা বড় মাপের হোক, মাঝারি মাপের হোক, এই মোহনবাগান সমর্থকদের সঙ্গে প্রোটেস্ট করতো, তাহলে হয়তো পুলিশ লাঠিচার্জ করতে সাহসও পেত না। এখন পুলিশকে আমরা বললে তো আর পুলিশ আমাদের কথা শুনবে না যে এরপর থেকে লাঠিচার্জ করবেন না, এরকমভাবে মারবেন না আমাদের সমর্থকদের, নিরীহ সমর্থকদের। তো আমাদের সমর্থকদের আমরা বলতে পারি যে আপনারা কিন্তু এরপরে আন্দোলন করলেও সাবধানে করবেন, নিজেদের সুরক্ষা বজায় রেখে করবেন, কারণ আপনারা বুঝতেই পারছেন পুলিশ যখন তখন কিন্তু আপনাদের ওপর আক্রমণ করতে পারে। তো আন্দোলনটাকে সেইভাবেই করতে হবে, কারণ একটা ঘটনা ঘটে যাওয়ার পর আর ওই মারধর খাওয়ার পর কি আর আন্দোলন করার মতো অবস্থায় থাকে? তখন আন্দোলনটা ভেঙে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় সেই দিনের জন্য বা সেই মুহূর্তের জন্যই। ফলে স্বাভাবিকভাবে আন্দোলনের যে উদ্দেশ্য, যাদের কাছ পর্যন্ত খবরটা পৌঁছানো বা আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর কথা, সেই পর্যন্ত পৌঁছতে পারে না। তো সকলের কাছে রিকোয়েস্ট, এই জায়গাটা মাথায় রাখবেন, আপনাদের নিজেদের সুরক্ষা রাখবেন। আপনারা প্রত্যেকেই মোহনবাগান সমর্থক, আমাদের নিজেদের পরিবারের সদস্যের মতো। তাই ঠিক আমার নিজের ছোট ভাই হলে যেটা বলতাম যে ভাই যা করছিস কর, আন্দোলনে আমাদের পুরো সমর্থন আছে, সব ঠিক আছে, কিন্তু এমন কিছু করিস না যাতে এই ধরনের ঘটনা ঘটে। কারণ তোদের লাগলে, তোদের কিছু হলে আমাদের খারাপ লাগবে, আমাদেরও কষ্ট সমানভাবে হবে।
নেক্সট যদি চলে আসি আইএসএল নিয়ে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়, তার কারণটা হচ্ছে আইএসএল এর ওপরই আমাদের ভারতীয় ফুটবলের ভবিষ্যৎটা দাঁড়িয়ে আছে। তো গতকাল 15ই অক্টোবর ছিল, 15ই অক্টোবরের মধ্যে আইএসএল নিয়ে টেন্ডার ইত্যাদি সব কিছু প্রকাশ করে একটা জায়গায় স্টেবিলিটিতে আসার কথা ছিল, সেইটা হয়নি, সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখনও কোনো কিছু ফাইনাল হয়নি, কে কবে কিভাবে আইএসএল চালাবে, কবে থেকে আইএসএল শুরু হবে, আইএসএল কি হবে, সে সম্পর্কে যে অবস্থায় যা ছিল সেই অবস্থায় তাই রয়েছে। আইনি জটিলতা এবং ফিফার ব্যান সংক্রান্ত যে ভয় ছিল সেগুলো কাটানো গেছে, কিন্তু আইএসএল নিয়ে কোনো পজিটিভ মুভ এখনো পর্যন্ত দেখা কিন্তু যায়নি। লাস্ট যদি চলে আসি ডার্বি নিয়ে, তাহলে প্রথমেই যে জিনিসটা আমি বলবো, গুগলে কিন্তু একটা জিনিস বারবার দেখাচ্ছে যে ইস্ট বেঙ্গল রিজার্ভ টিম আর মোহনবাগান মেন টিম নিয়ে খেলছে। এটা আমার খুব অবাক লেগেছে যে ইস্ট বেঙ্গলের ওটা রিজার্ভ টিম আর আমাদের এটা মেন টিম। জানি না কে এটা লিখেছে, তবে এটার ফলে যেটা দাঁড়িয়ে যাবে যে ডার্বিতে যাই রেজাল্ট হোক, হেরে গেলে ওরা বলবে আমাদের রিজার্ভ টিম দিয়ে তোদেরকে হারিয়ে দিলাম, আর জিতে গেলে আমরা জিতলে ওরা বলবে আমাদের রিজার্ভ টিমকে হারিয়েছে, আমাদের মেন টিমকে হারাতে পারেনি। খেলার প্রসঙ্গে এলে মোহনবাগানের গতকালের যে লেভেলের পারফরমেন্সটা ছিল, আগের ম্যাচের পারফরমেন্স কালকের থেকে একটু বেটার ছিল, কিন্তু দুটো নিয়েই যদি বলি, আর লাস্ট যে ম্যাচটা ইস্ট বেঙ্গলের যে পারফরমেন্স দেখেছিলাম যেটাতে আমরা হেরেছিলাম, সেটার সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু মনে হচ্ছে না যে মোহনবাগান সেই রকম ফর্মে আছে যে ইস্ট বেঙ্গলকে ধরে হারিয়ে দেবে। যদিও ডার্বি অন্য ম্যাচ, টিমটা অন্যরকম হবে, ন্যাশনাল টিমের প্লেয়াররাও সব যোগ দিয়ে দেবে, কিন্তু সেটা সত্ত্বেও আমাদের ফরেনারদের মধ্যে যে মুভমেন্টটা, আমি বারবার যে জায়গাটা কালকের ম্যাচ থেকে বলার চেষ্টা করছি, যে 3টে বিদেশি নিয়েও সেই রকম পেনিট্রেটিং খেলা দেখা যাচ্ছে না, মানে 3টে বিদেশি আপ ফ্রন্টের কথা বলছি। উল্টো দিকে ইস্ট বেঙ্গলের মাঝমাঠ কিন্তু খুব সুন্দরভাবে গোছানো, এবং যদি ইস্ট বেঙ্গল ডিফেন্সে বিদেশি না খেলায়, যদি তারা রিস্ক নিয়ে ইন্ডিয়ান ডিফেন্স নামায় আর মাঝমাঠে 3জন বিদেশি খেলায়, তাহলে কিন্তু মাঝমাঠ ওদের দখলে চলে যাবে এবং খেলাটাকে ওরা কন্ট্রোল করতে শুরু করে দেবে। এখন যদি অস্কার ব্রুজো সেই রিস্কটা না নেয়, মোটামুটি ডিস্ট্রিবিউট করে, তাহলেও সেক্ষেত্রে ওদের 2টো মিডফিল্ডার বিদেশি থাকবে মাঝমাঠে। আর মোহনবাগানের ক্ষেত্রে আমার ধারণা মোহনবাগান প্রথম থেকে 2জন ফরেন সেন্টার ব্যাক দিয়েই শুরু করবে, কারণ জেনারেলি আমরা দেখেছি মলিনাকে আগে ডিফেন্স সিকিওর করো, তারপরে পরের দিকে অ্যাটাকে যাওয়ার ভাবনা চিন্তা করতে পারে, এবং সেক্ষেত্রে 2 বিদেশি যুক্ত মাঝমাঠের সঙ্গে আমাদের পুরোপুরি ইন্ডিয়ান মাঝমাঠের একটা ডুয়েল দেখতে পাওয়া যাবে, এবং বিদেশি মিডফিল্ডারদের বিরুদ্ধে আমাদের ভারতীয় মিডফিল্ডাররা কতটা সফল হবে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে। আর মোহনবাগান প্লেয়ারদের বলুন বা কোচ বলুন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা মোটিভেশনের অভাব বারবার দেখা যাচ্ছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত ছিল। প্লেয়াররা আহামরি কিছু খেলছিল না, কিন্তু মোটিভেশন একটা কোচের দিক থেকেও হোক বা প্লেয়ারদের দিক থেকে দেখা যাচ্ছিল হালকা হলেও, সেটা কিন্তু দেখা যাচ্ছে না, এবং প্লেয়ারদের খুব মোটিভেটেড রয়েছে এটা মনে হচ্ছে না। বলতে পারবো না ড্রেসিং রুমের ভেতরে কি চলছে, কিন্তু যে সাইনটা দেখা যাচ্ছে এবং প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে, সেটা কিন্তু খুব একটা পজিটিভ বা খুব ভালো ইঙ্গিত নয় মোহনবাগানের জন্য। তো আগামীকাল আবার ডার্বি রিলেটেড ভিডিও নিয়েই আসবো, পরশুদিন ডার্বি রয়েছে। আজকে আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।